কিছুক্ষণ পর প্রফেসর বিশ্বাস ফেরত আসলেন আর বললেন, মিসেস অদরা, চন্দ্রাবতী এখন প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সুখী এখনও চন্দ্রাবতীকে কোনো নির্দেশনা দেয়নি। তাই চন্দ্রাবতী এখনও প্রতিশোধ নেওয়া শুরু করেনি। চন্দ্রাবতী প্রতিশোধ প্রবণ হওয়ার আগে চন্দ্রাবতীকে শেষ করতে হবে। চন্দ্রাবতীকে শেষ করার কথা বলাতে নিজের বুকে যেন একটা চরম আঘাত পেলাম মনে হচ্ছে। কেন জানি চন্দ্রাবতীর প্রতি একটা অদ্ভুত মায়া কাজ করে সব সময়। মনে হয় চন্দ্রাবতী আমার মেয়ে, কিন্তু মায়া কাজ করলেও বাস্তবতার সাথে তা হেরে গিয়েছে। তাই প্রফেসর বিশ্বাসকে বললাম, কিন্তু চন্দ্রাবতী বারবার অরণ্যকে আঘাত করতে চেয়েছে কেন? এর কি কোনো উত্তর আপনি জানেন? প্রফেসর বিশ্বাস জবাব দিলেন, চন্দ্রাবতী এখনও আপনাকে মা মনে করছে, ভাবছে আপনি সুখী, আর অরণ্যকে সে তার পিতা ভাবছে। তাই সে বারবার অরণ্যকে আঘাত করছে। আর এই জন্য আপনি স্পর্শ করায় চন্দ্রাবতী শান্ত হয়ে যাচ্ছে, কারণ সে আপনাকে মা ভাবছে। আমাদের যা করতে হবে চন্দ্রাবতীর জ্ঞান ফেরার আগেই করতে হবে। আর আমরা যদি চন্দ্রাবতীর জ্ঞান ফেরার আগে কিছু করতে না পারি, তাহলে হয়তো চন্দ্রাবতীর হাতে অরণ্যের মৃত্যু ঘটবে। তাই যা করার চন্দ্রাবতীর জ্ঞান ফেরার আগেই করতে হবে। আজকের দিনের প্রথম প্রহর কেটে গেলে শেষ প্রহরে চন্দ্রাবতী অনেক শক্তিশালী হয়ে যাবে। আমি ভয় পেয়ে প্রফেসর বিশ্বাসকে বললাম, এটা থেকে রক্ষা পাওয়ার উপায় তো বলেন একটা। কি করতে হবে বলেন? আমি অরণ্যকে হারাতে চাই না। প্রফেসর বিশ্বাস একটু নিশ্চুপ হয়ে বললেন, এর জন্য আমাদের সবাইকে একটা কাজ করতে হবে, কিন্তু কাজটা একটু রিস্কি হয়ে যায়। আমরা সবাই একতা হয়ে জবাব দিলাম, আপনি বলুন কি কাজ করতে হবে, আমরা সবাই করতে রাজি আছি। উনি উত্তর দিলেন, আমি এখন সারা ঘরটা পূর্বের ন্যায় মোমবাতি দিয়ে সাজাবো, আর একটা চেকবোর্ড দিয়ে সুখীর আত্মাকে ডাকবো, এবং সুখীর কাছে এর উপায় জানবো, আর কি হলে সুখী চিরদিনের মতো চলে যাবে সেটা জানবো। কিন্তু আমরা সবাই চেঁচিয়ে বললাম, কিন্তু কি প্রফেসর বিশ্বাস? কিন্তু চেকবোর্ডে যখন সুখীর আত্মাকে ডাকবো, তখন কেউ যদি ভুলক্রমে চেকবোর্ড থেকে হাত সরিয়ে ফেলে, তাহলে সুখীর আত্মা তার উপর ভর করবে। তখন পরিস্থিতি সামাল দিতে একটু মুশকিল হয়ে যাবে। এবার প্রফেসর বিশ্বাসের কথা শুনে বেশ ভয় পেয়ে গেলাম। তবু নিজেদের মনে সাহস জুগিয়ে সবাই বললাম, আপনি সব রেডি করুন, আমরা প্রস্তুত। আমাদের কথা শুনে প্রফেসর বিশ্বাস সব কিছু রেডি করলো। সারা ঘর মোমবাতি দিয়ে আলোকিত করলো। একটা চেকবোর্ড নিল, আমাদের সবাইকে বলল, আপনারা সবাই এই চেকবোর্ডে হাত রাখুন আর চোখ বন্ধ করে রাখবেন। ভুলেও চেকবোর্ড থেকে কেউ হাত সরাবেন না। আমরা সবাই ভয়ে ভয়ে চেকবোর্ডে হাত দিলাম। 1 মিনিট পরেই সবাই অনুভব করলাম সারা ঘর কাঁপছে। এত বিকট আওয়াজ হচ্ছে যা আমরা কেউ এর আগে শুনিনি। সারা ঘরে অদ্ভুত অদ্ভুত আওয়াজ হচ্ছিল আর কাঁপছিল। বুঝতে পারছিলাম না কি করব। ভয়ে বুকের ভিতরটা বেশ কাঁপতে লাগলো। হঠাৎ করে খেয়াল করলাম ডাক্তার সাইমা শূন্যে ভাসছে আর চিৎকার দিয়ে উঠছে। আমি আর অরণ্য সাইমাকে শূন্যে ভাসতে দেখে বেশ ভয় পেয়ে গেলাম। প্রফেসর বিশ্বাস বললেন, মনে শক্তি রাখুন, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। এখন সবাই মনোবল হারিয়ে ফেললে পরিস্থিতি সামাল দিতে পারবো না। আমি আর অরণ্য নিজেদের মনকে একটু শক্ত করে বললাম, কিন্তু ডাক্তার সাইমা এভাবে শূন্যে ভাসছে কেন? ডাক্তার সাইমার কি হলো? প্রফেসর বিশ্বাস হতাশ হয়ে জবাব দিলেন, ডাক্তার সাইমা ভয় পেয়ে চেকবোর্ড থেকে হাত সরিয়ে ফেলেছিল। এই জন্য সুখীর আত্মা ডাক্তার সাইমার শরীরে ভর করেছে। কি হবে বলা যাচ্ছে না, তবে যে করেই হোক পরিস্থিতি সামাল দিতে হবে। ঠিক ওই মুহূর্তে খেয়াল করলাম ডাক্তার সাইমা শূন্যে ঘুরছে, সাথে সাথে চন্দ্রাবতীও জেগে উঠেছে। চন্দ্রাবতীর চোখ যেন আগুনের মতো জ্বলছে। ডাক্তার সাইমা শূন্য থেকে আছড়ে নিচে পড়ল। একটা বিকট শব্দ হতে লাগলো, চারদিকে কম্পন হতে লাগলো। ডাক্তার সাইমা এবার উঠে তেড়ে বসলো আর প্রফেসর বিশ্বাসকে বলল, আমাকে ডেকেছিস কেন বল, আমার কাজে বাধা দিতে চেয়েছিস কেন বল। প্রফেসর বিশ্বাস জবাব দিল, আমি তোমাকে তোমার প্রতিশোধ নেওয়াতে সাহায্য করতে চাই, তুমি কি চাও বলো। সুখী আত্মচিৎকার দিয়ে বলল, আমি রক্ত চাই, রক্ত। প্রফেসর বিশ্বাস বলল, কার রক্ত চাও বলো। সুখী খিলখিল করে হেসে বলল, অরণ্যের। অরণ্যের নামটা এইভাবে শুনে আমি চমকে গেলাম। আমার বুকের ভিতরটা যেন ব্যথা হতে লাগলো। বুঝতে পারছিলাম না অরণ্যের প্রতি সুখীর এত রাগ কেন। প্রফেসর বিশ্বাস সুখীর এই কথা শুনে বলল, কিন্তু অরণ্য তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে অরণ্যকে মারতে চাচ্ছ কেন? অরণ্য তো অর্জুন না সুখী, আর অরণ্যকে মারার জন্য তুমি চন্দ্রাবতীকে কেন এই দুনিয়ায় এনেছ? সুখী আবার বিদঘুটে হাসি দিয়ে বলল, আমার কাউকে মারার শক্তি নেই বোকা, তাই চন্দ্রাবতীকে এনেছি। আমার সব শক্তি চন্দ্রাবতীর মধ্যে আছে, আর অরণ্য তো অর্জুনের বংশধর,
আমি অর্জুনের বংশকে নির্বংশ করতে চাই, তাই অরণ্যকে হত্যা করতে চাই। আর অদরা এতদিন মা হতে পারেনি শুধু আমার অভিশাপে। সুখীর কথা শুনে আমি বেশ চমকে গেলাম। আমার মাথাটা ঘুরে যেতে লাগলো। কি করব বুঝতে পারছিলাম না, কোনো উপায়ও পাচ্ছিলাম না। প্রফেসর বিশ্বাসও বুঝতে পারছে না কি করবে। এর মধ্যে খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে ধরে শূন্যে তুলে ফেলেছে। আমি এটা দেখে ভয়ে কুঁকড়ে গেলাম। চিল্লাতে চিল্লাতে বললাম, চন্দ্রাবতী ছাড়ো অরণ্যকে, আমার অরণ্যকে মেরো না, আমি তোমার পায়ে ধরছি, কি ক্ষতি করেছে ও? পাশ থেকে সুখী হেসে হেসে বলল, মিসেস অদরা, চন্দ্রাবতী আপনার কথা শুনবে না তো? ও তো আমার বশে, অরণ্যকে মেরে সে আমার প্রতিশোধ নেবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, অরণ্য তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে কেন অরণ্যকে এভাবে শেষ করতে চাচ্ছ? দুহাই লাগে অরণ্যকে ছেড়ে দাও। সুখী একটা চিৎকার দিল কথাটা শুনে। সুখীর চিৎকার শুনে মনে হলো সারা ঘর কম্পিত হচ্ছে। চিৎকার করে বলল, অরণ্যকে ছাড়লে তো আমি শান্তি পাবো না। আমি প্রফেসর বিশ্বাসের দিকে তাকিয়ে বললাম, আপনি কিছু একটা করুন, আমার অরণ্যকে মেরে ফেলবে, অরণ্যকে ছাড়া আমি থাকবো কি করে? প্রফেসর বিশ্বাস নিরাশ হয়ে বলল, আমি কোনো উপায় পাচ্ছি না। এই কথা শুনে আমি কি করব বুঝতে পারছিলাম না। সব কিছু এলোমেলো হতে লাগলো। খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে আঘাতের উপর আঘাত করছে। অরণ্য আঘাত পেয়ে চিৎকার করতে লাগলো। সুখীও এবার হাসতে লাগলো। চারদিকে ভীষণ বাতাস বইতে লাগলো। চারদিক আস্তে আস্তে অন্ধকার হতে লাগলো। আমার মাথায় খুব পেইন হতে লাগলো। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের মৃত্যু দেখতে হবে, এটা ভেবেই গায়ে কাঁটা দিয়ে উঠল। তাই কিছু না পেয়ে আমি একটা